নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা কথা বলি সংবাদ সম্প্রসারণে। দর্শক, করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতেই আমাদের দুজন অতিথি আজ তাদের নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর শামীম রেজা ও দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। আপনাদের দুজনকেই স্বাগত। আমাদের আজকের আয়োজনে যথারীতি আলোচনা শুরুর আগে আমরা সংবাদ শিরোনামগুলো দেখে আসতে চাই। সাহসের সঙ্গে ধৈর্য ধরে দুর্যোগ মোকাবেলা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের নিয়ম রক্ষার অধিবেশনে রাখা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আরও জানান, করোনা ভাইরাস মোকাবেলা ও অর্থনীতিকে সচল রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সাংবিধানিক বাধ্যবাধকতার একাদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বয়স হয়ে গিয়েছিল, 80 বছর উপর তার বয়স। তারপর বলবো যে আমাদের সংগঠনের জন্য তিনি একটা শক্ত পিলার ছিলেন। করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচেতনতার নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে এইরকম বিশাল আকারে একটা ঝড় উঠবে এটা কল্পনার অতীত ছিল। প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে সব জায়গারই একটা যোগাযোগ স্থাপন করা আছে এবং যার জন্য সর্বক্ষণ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা, সঙ্গে সঙ্গে সেসব ব্যবস্থা নেওয়া, সেগুলো আমরা নিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতি মোকাবেলায় 50 লাখ মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, আরও 50 লাখ মানুষকে কার্ড দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। মোট 1 কোটি কার্ডধারীর মাধ্যমে 5 কোটি মানুষ খাদ্য সহায়তা পাবে। আমরা আরও 50 লক্ষ রেশন কার্ড করে দেব। তাতে আগে 50 আর আরও 50 করলে প্রায় 1 কোটি কার্ড, অর্থাৎ 1 কোটি কার্ড অর্থাৎ একটা পরিবার যদি মানে 4 সদস্য বা 5 সদস্য বিশিষ্ট হয়, তো আপনারা মনে করেন যে প্রায় 5 কোটি মানুষ এই সুবিধাটা ভোগ করবে। এ পর্যন্ত 50 কোটি টাকার নগদ এবং 90,000 মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী 3 বছর পর্যন্ত অর্থনীতিকে গতিশীল রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সংকটটা যাতে আমরা কাটিয়ে উঠতে পারি তার জন্য ব্যবস্থা নিয়েছি এবং এই প্রণোদনা প্যাকেজ অর্থাৎ অর্থনৈতিকভাবে যে নেতিবাচক দিকগুলি আসতে পারে সামনে, সেটা যাতে আমরা মোকাবেলা করতে পারি। মানুষের কর্মসংস্থান, মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া, শিল্প, কৃষি, একবারে খেটে খাওয়া সাধারণ মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সকলের কথা বিবেচনা করেই আমরা এই প্যাকেজ তৈরি করেছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ। এবং কিছু ক্ষুদ্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ 9 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মারা গেছেন 84 জন। গেল 24 ঘন্টায় 2114 জনের নমুনা পরীক্ষা করে 366 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন 2144 জন। নতুন করে 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 66। আজ মারা যাওয়া 9 জনের 6 জনই ঢাকার, বাকি 2 জন নারায়ণগঞ্জ ও 1 জন সাভারের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার দুপুরে গত 24 ঘন্টার পরিসংখ্যান তুলে ধরা হয়। ব্রিফিংয়ে বলা হয়, সংক্রমণের রাজধানী ও নারায়ণগঞ্জের পরই এগিয়ে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ। ফরিদপুর, রাজশাহী, সিলেট, গোপালগঞ্জ ও শেরপুরে করোনা উপসর্গ নিয়ে কলেজ ছাত্রসহ 5 জন মারা গেছেন। ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদ নগরে উপসর্গ নিয়ে মারা গেছেন এক যুবক। এলাকাবাসী জানায়, 10 থেকে 12 দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসে ট্রাক চালক ওই যুবক। সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। এদিকে রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে নাটোরের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সিলেটে সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ভর্তি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে গোপালগঞ্জে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যান। এছাড়া শেরপুরেও করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
লকডাউনের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। চিকিৎসা সহ সংশ্লিষ্টরা বলছেন এতে পুরো এলাকায় করোনার ঝুঁকি বেড়ে গেছে। পুলিশ বলছে জানাজায় লোক সমাগম না করার নির্দেশ দেওয়া হলেও তা মানেননি মাদ্রাসা কর্তৃপক্ষ। আর মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, তারা জানাজায় আসতে কাউকেই উদ্বুদ্ধ করেননি। শুক্রবার বিকেলে মারা যান মাওলানা আনসারী, যিনি খেলাফত মজলিসের নায়েবে আমির, পাশাপাশি ইসলামী জলসায় বক্তব্য রাখতেন। পুলিশ বলছে মৃত্যুর খবর পেয়েই নামাজে জানাজায় লোক সমাগম না করতে নির্দেশ দেয়া হয়, কিন্তু শনিবার সকাল 10টায় জানাজায় সে নির্দেশের কিছুই মানা হয়নি। জানাজায় শরিক হয় হাজার হাজার মানুষ। আনসারীর মাদ্রাসা প্রাঙ্গণ ছাড়িয়ে রাস্তা ও পাশের ভবনেও জমায়েত হয় হাজার হাজার মানুষ। কিছুক্ষণের মধ্যে সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় রবিবার থেকে লকডাউনে ব্রাহ্মণবাড়িয়া জেলা। এরই মধ্যে এই জমায়েত ঝুঁকি বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে সমালোচনা করা হয় স্থানীয় প্রশাসনের। করোনা সংক্রান্তের যে বিধি নিষেধ আছে সেই আলোকে যাতে গণসমাবেশ না হয় সেই বিষয়টা তাদেরকে নিশ্চিত করার কথা বলেছি, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে তারা এই ধরনের কোনো গণসমাবেশ করবে না। যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের একটা পরিবার রয়েছে, পরিবার সদস্য রয়েছে। একজন যদি আক্রান্ত হয় তাহলে অনেক লোককে তারা ঝুঁকির মধ্যে ফেললো, তারা শূন্যকারীদের আচরণ করেনি, এটা বলবো। আমরাও চাই এইভাবে বড় বড় ধরনের কোনো সমাবেশ যেন এড়ায় চলা হয়, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেখানে মহামারী দেখা দিছে সেখানে যাইও না, আর যেই জায়গাতে আসো তোমরা এখান থেকে বাইরেও না। এই জন্য সরকারি স্বাস্থ্যগত যে বিধিনিষেধগুলা বলা হইতেছে এগুলা মাইনা চলার মধ্যেই ফায়দা। জেলার সিভিল সার্জনও মনে করেন এত লোকের জমায়েত পুরো জেলাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। করোনা সংক্রমণের জন্য তো জনসমাগম ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা তো জনসচেতন হতে বলি, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলি। করোনা সংক্রমণের ঝুঁকিটা বেড়ে গেল আর কি। ঘটনার পর উপজেলা প্রশাসন মাইকিং করে আবারও সবাইকে সতর্ক করেছে, পরামর্শ দিচ্ছে জনসমাগম এড়িয়ে চলার। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ। আমরা দেখছিলাম দিনের বাছাই করা সংবাদগুলো। শুরু করতে চাই আলোচনা, এবং শুরুতেই আমরা জানি যে আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, অধ্যাপক ডক্টর শামীম রেজা এবং মাহবুব কামাল। সেই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী খন্দকার রায়হান। খন্দকার রায়হান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। নিশ্চয়ই আপনি থাকবেন। ব্রাহ্মণবাড়িয়াতে আজকে যেই ঘটনাটি ঘটে গেল, নিশ্চয়ই পুরো ঘটনাটি আপনার কাছ থেকে আমরা আরও একবার শুনবো, তবে তার আগে শুনতে চাই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। মাহবুব কামাল, শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে যেখানে আমরা জানি যে আজও দেশের বেশ কয়েকটি জেলাতে গার্মেন্টস শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনার দাবিতে বিক্ষোভ করেছে, যে বিষয়ে আসলে নিষেধাজ্ঞা রয়েছে যে একসাথে মানুষের জটলার ব্যাপারে, এবং আমরা দেখছিলাম যে গাজীপুরে যখন শ্রমিক বা নারায়ণগঞ্জে যখন শ্রমিকদের ঢল নেমেছিল তখন প্রশাসন কঠোর অবস্থানে সেটিকে দমন করবার চেষ্টা করেছে। গার্মেন্টস শ্রমিকদের যেখানে ঢাকা আসা বা ঢাকা ছেড়ে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা বা কঠোরভাবে দমন করা হচ্ছে, সেখানে ব্রাহ্মণবাড়িয়ায় আজকে যে ঘটনাটি ঘটলো, জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামলো, এটি আসলে কতটা কাম্য ছিল? আমি হতবাক হয়ে গেছি শম্পা। মানে আমরা আগে শুনতাম বা এখনো শুনি যে ব্যক্তি ভুল করতে পারে কিন্তু সমষ্টি কখনো ভুল করে না, মানে জনগণ কখনো ভুল করে না। আজকে আমরা দেখলাম যে জনগণ ভুল করলো, সমষ্টি ভুল করলো, এবং ধর্মীয় যে অনুভূতি সেটা কোন পর্যায়ে গেছে সেটা আজকের ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা আমাদের দেখিয়ে দিল। কিছুদিন আগে এই যে মসজিদে 5 জন করে নামাজ আদায় করতে পারবে, এর বেশি করা যাবে না, এই নিয়ে রীতিমতো সংঘর্ষ হয়েছে যে কোন 5 জন মসজিদে নামাজ পড়বে, এবং সেই সংঘর্ষে একজন মারা গেছে। এই হচ্ছে আমাদের ধর্মীয় অনুভূতি। আচ্ছা, আজকের সমাবেশ কি ঠেকানো যেত না? আপনি যেটা বললেন যে গার্মেন্টস শ্রমিকদেরকে পুলিশ সেভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে, করা যেত না? কারণ যিনি মারা গেলেন তিনি কে? তিনি হচ্ছেন খেলাফত মজলিসের নায়েবে আমির। স্বাভাবিকভাবে তার হাজার হাজার অনুগামী থাকার কথা, তার হাজার হাজার ফলোয়ার থাকার কথা, শুধু ব্রাহ্মণবাড়িয়া না ঢাকাতেও থাকার কথা, এবং ঢাকা থেকে লোকজন জানাজায় যাওয়ার কথা। এটা কি সরকার জানতো না? সবচেয়ে বড় কথা, স্থানটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আমাদের একটা বিশেষ ধারণা রয়েছে
এই লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সামান্য লুডু খেলাকে কেন্দ্র করে 2 গ্রামের লোকজন সংঘর্ষ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়ায় কিছুদিন আগে 2 সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজনের পা কেটে নিয়ে সেই কাটা পা নিয়ে উল্লাস করা হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়া আগে আমরা দেখেছি ধর্মীয় উন্মাদনা নানা রকম ফর্মে, নানা রকম রূপে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ধর্মীয় উন্মাদনা দেখেছি। এখন সরকার তো এগুলো জানতো, তাইলে আমি এটা প্রশাসনের আমি একটা বড় ধরনের ব্যর্থতা বলে আমি করব। কারণ তারা শুধু মুখে বললে হবে না, তারা ফিল্ডে থেকে এই জমায়েতকে মানে না হতে দেওয়ার চেষ্টা করা হতো। এখন কি হলো, যারা সেখানে গেলেন তারা কি ভেবেছেন? তারা কি ভেবেছেন যে তারা মানে ধর্মের কারণে বা আল্লাহর রহমতে তাদের মানে করোনা ভাইরাস আক্রান্ত হবেন না? এটা একটা অবৈজ্ঞানিক চিন্তা। এবং দেখেন আমাদের প্রফেট, আমাদের যে নবী, সেই নবীও কিন্তু অসুস্থ হয়েছিলেন, তাই না? সুতরাং অসুস্থতা এটা একটা করোনা ভাইরাসের ব্যাপারটা টোটালি একটা বিজ্ঞানসম্মত ব্যাপার। এইখানে যদি আমরা ধর্মকে মানে মানে বৈজ্ঞানিক সূত্রগুলোর উপরেও স্থান দেই, তাহলে তো মানে না হবে ধর্ম পালন, না হবে বিজ্ঞান পালন। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে ধর্মপ্রাণ মুসলমান যারা, তাদেরকে সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে বৈজ্ঞানিক যে ব্যাপারগুলো সেগুলিকে বিজ্ঞানের হাতে ছেড়ে দিতে হবে। ধর্মটাকে ব্যক্তিগত উপাসনার ব্যাপার হিসাবে নিতে হবে, ব্যক্তিগত চর্চার ব্যাপার হিসাবে নিতে হবে। আর যে সমস্ত বিষয় বিজ্ঞানসম্মত সেগুলিকে বিজ্ঞানের হাতে ছেড়ে দিতে হবে। জি মাহবুব কামাল, এই বিষয়ে একটু আমরা এবারে শামীম রেজার কাছ থেকে শুনতে চাই। শামীম রেজা, যেখানে আমরা দেখছি গত মাসের 25 তারিখ থেকে 25শে মার্চ থেকে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে মোটামুটি সবকিছু একটি সাধারণ ছুটি ঘোষণা দিয়ে এই পরিস্থিতিকে মোকাবেলার চেষ্টা করা হচ্ছে, সেখানে এই যে এক দফা আমরা দেখলাম গার্মেন্টস শ্রমিকদের ঢলের কারণে একটি উদ্বেগের তৈরি হয়েছে সারা দেশে, যেখানে লকডাউন বলি বা শিথিল করা বলি যান চলাচল বা লোকজনের সমাগম। আজ আবার আরেকটি ঘটনা ঘটলো ব্রাহ্মণবাড়িয়াতে, যেখানে শুধু ব্রাহ্মণবাড়িয়ার এলাকার বা আশেপাশের নয়, ঢাকা থেকেও বিভিন্ন যানবাহনে করে পিকআপে করে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম সেখানে লোকের সমাগম হয়েছে। আর লাখো মানুষের সমাগম তো আসলে কোনো মুখের কথা নয়, বিভিন্নভাবে হয়েছে, চোখের সামনে দিয়ে হয়েছে প্রশাসনের। তাহলে অর্থনীতির চাকাকে বন্ধ করে যেখানে এই ধরনের একটি পরিস্থিতিকে আমরা মোকাবেলার চেষ্টা করছি, সেখানে এই ধরনের ঘটনা সেই চেষ্টাকে কতটুকু সফল করতে দিবে? দুটো বিষয় যদিও দুই রকম, দ্বিতীয় বিষয় আমি আসছি পরে। কিন্তু প্রথম যে বিষয়টা, গার্মেন্টস শ্রমিকদের একটা বড় ঢল আমরা দেখেছিলাম ঢাকার বাইরে, সেটা নিয়ে আমরা বিভিন্ন ভাবে অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং এটা শঙ্কা প্রকাশ করা হয়েছে। আমরা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে কিংবা একটা তথ্য ঘাটতি তৈরি হয়েছে। তারা হয়তো মনে করেছিলেন যে তাদের ফিরতে হবে ওই সময়ের মধ্যে। সেটা তাদের যে সংগঠন, তারাও সেটা কিছুটা ব্যবস্থা নিয়েছেন, সরকারের দিক থেকেও প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল, ব্যবস্থা নেওয়া হয়েছিল, ও পর্যন্ত ছিল। কিন্তু এরপরে যখন একাধিকবার আমরা দেখছি যে বকেয়া দাবিতে শ্রমিকরা বিভিন্ন গার্মেন্টস এর সাথে জমায়েত হচ্ছেন, প্রায় প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যমে এটা দেখছি, সেটা কেন নিরসন করা যাচ্ছে না, সেটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। কারণ তাদের সংগঠন আছে এবং আমরা প্রণোদনা প্যাকেজের কথা জানি, সরকার পক্ষ বারবার সেটা বলছেন। তাহলে কি এই ত্রিপক্ষের মধ্যে কোন রকম কি আলাপ আলোচনা করা যাচ্ছে না? আর আলাপ আলোচনা করার জন্য তো মুখোমুখি মিটিং এর কোনো দরকার। এই যে আমরা যাদের কথা বলছি, গার্মেন্টস এর সর্বোচ্চ সংগঠন রয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। এর পরেও যে বকেয়ার দাবিতে তারা বারবার একত্রিত হচ্ছেন এবং যে ক্লোজ ডিস্টেন্সে তারা দাঁড়াচ্ছেন, সেটা খুব বিস্ময়কর। এটা তো স্বাভাবিক, এক জায়গায় যদি কয়েকশো মানুষ বা হাজার খানেক মানুষ একত্রিত হয়, এই 6 ফুট দূরত্বে তো আর প্রতিবাদ হয় না। প্রতিবাদ বিক্ষোভ করতে গেলে স্বাভাবিকভাবে তারা কাছাকাছি এসে পড়ে। তো সেটা কিন্তু বারবার আমাদের মনে প্রশ্ন তৈরি করছে যে যেখানে বলবার পরেও, এত শঙ্কা ব্যক্ত করবার পরেও তারা বকেয়ার দাবিতে কেন জায়গাগুলোতে যাচ্ছেন। তার মানে কিন্তু আমি বলছি না যে তাদের দাবি বৈধ না। তাদের যে দাবিটা আছে, যে সমস্ত এই কারখানাগুলো তাদের বকেয়া দিচ্ছেন না, কি কারণে দিচ্ছেন না, সেটা কেন তলিয়ে দেখা যাচ্ছে, তাদের সংগঠনের দিক থেকেও কেন তলিয়ে দেখা যাচ্ছে না, এবং একই সঙ্গে সরকারি পক্ষের সঙ্গে তাদের কেন আলোচনাটা হচ্ছে না। এর আগে আমরা এক ধরনের একটা বক্তব্য দেখেছিলাম যে সংগঠন বলছে যে আমরা অনুরোধ জানাই কিন্তু আমাদের কথা অনেক সময় শোনে না। মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমাদের তো আসলে ওই ধরনের কোনো ক্ষমতা নেই তাদের ব্যাপারে কিছু করার। এগুলো আমার কাছে খুব শক্তিশালী যুক্তি বলে মনে হয় না। একটা সংগঠনে যখন কেউ থাকে,
নিশ্চয়ই সংগঠনের নিয়ম কানুন তারা মেনে চলেন। এবং বকেয়ার ব্যাপারটা কেন নিরসন করা যাচ্ছে না, আমরা এমনও উদাহরণ দেখেছি, যে গাজীপুরের উদাহরণটা টানতেই হলো, যে একজন গার্মেন্টস মালিককে আমরা দেখেছি যে ব্যাংক থেকে লোন করে, ঋণ করে তিনি তার শ্রমিকদের বেতন পরিশোধ করেছেন, অর্থাৎ স্টিমুলাস প্যাকেজ যাবার আগেই তিনি কাজটি করেছেন। তো সেটা যদি সম্ভব হয় তাহলে এটা কেন সম্ভব হবে না? এবং সেখানে প্রণোদনার প্যাকেজ তো দেওয়া হচ্ছে, যদি সেই প্যাকেজ না পৌঁছানোর কোনো বিষয় থাকে কিংবা প্যাকেজের বাইরেও কোনো ইস্যু থেকে থাকে, তাহলে আমি মনে করি সংগঠন এবং সরকারের দ্বিপক্ষীয় আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা বারবার কিন্তু সেখানে দাঁড়াচ্ছেন এবং সেখানে যাচ্ছেন, এবং সংখ্যাগুলো আমরা শুনছি 500, 1000 বিভিন্ন রকম। এগুলো নিয়ে আমাদের মধ্যেও কিন্তু এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে। এটা তো করে একটা দিন। আজকে যে ঘটনাটা ঘটেছে, এমনিতেই দেখুন মাহবুব ভাই অনেক সাহসী মানুষ, অনেক সরাসরি কথা বলেন সবসময়। আমরা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে এক ধরনের সংবেদনশীলতা মেনে চলি, যে আমাদের ওই সমস্ত আলেমদের মতো অত জ্ঞান নেই, এবং আমরা কোনো কথা বললে সেটা হয়তো বিভিন্ন রকম ব্যাখ্যারও সেখানে সুযোগ থাকে। কিন্তু একজন মানুষ হিসাবে আমরা যতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করতে পেরেছি আমাদের ওস্তাদজিদের সুবাদে, আমাদের শিক্ষকদের সুবাদে, পড়াশোনার সুবাদে, তার ভিত্তিতে তো আমরা অন্তত এইটুকু বলতে পারি যে এরকম একটা বৈশ্বিক মহামারী, এটা শুধু দেশীয় মহামারী না, এটা শুধু আঞ্চলিক মহামারী না, যেটা এর আগের আপনার এই অনুষ্ঠানে কিন্তু মাহবুব ভাই আমরা দুজনই বলেছিলাম যে ভাই আমাদের সবচেয়ে পবিত্র যে স্থান আমরা মনে করি মক্কা মদিনা, আমাদের নবীর যে জায়গা, সেটা বহু আগে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেখানে উমরা তো দূরের কথা, হজ তো দূরের কথা, আপনি স্বাভাবিক নামাজও সেখানে আদায় করতে পারতেন না। আমাদের উপসাগরীয় অঞ্চলে যে দেশগুলোকে আমরা মনে করি নবীর দেশের কাছাকাছি, তারা অনেক বেশি ঐতিহ্য ধারণ করেন, ধর্মের ক্ষেত্রে অনেক কিছু জানেন, তারা পর্যন্ত মসজিদে তারা বিধিনিষেধ আরোপ করেছেন যে না, এই সময়টা করা যাবে না। এরপরে আমাদের পাশের দেশে, যেখানে বহু দেশের মানুষ একটা ধর্মীয় সংগঠনে তার আটকা পড়লেন, নিজামুদ্দিন এলাকায় দিল্লির, আপনি জানেন, আমি সেই আলোচনার গভীরে যাচ্ছি না যে তারা আটকা পড়েছিলেন কিংবা এটা নিয়ে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা, সেই আলোচনা বহু হয়েছে। কিন্তু এন্ড রেজাল্টটা কি দাঁড়ালো? বিপুল সংখ্যক মানুষ সেখানে সংক্রমিত হলেন। সেখানে আমরা বাংলাদেশিরা সংক্রমিত হলাম, সেখানে বাইরের দেশের লোক সংক্রমিত হলো, আমরা একটা অস্বস্তির মধ্যে সেখানে পড়লাম। এমনকি ভারতে একটা আপনার মনে আছে যে অনেক সামাজিক একটা অস্বস্তির পরে কিন্তু করোনাটা আসে, সেখানে একটা ছোটখাটো দাঙ্গা ঘটে গেছে, সেখানে মারা গেছে, হিন্দু মুসলিম দুই পক্ষই সেখানে মারা গেছে। এরপরে আমরা নিজেরা সেখানে একটা স্টিগমা আরোপ করলাম একটা ধর্মীয় গোষ্ঠীর প্রতি, একটা সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি, এবং একটা বাজে ধরনের একটা কাদা ছোড়াছড়ির মতো পরিস্থিতি সেখানে তৈরি হলো। সেটা একভাবে নিরসন করা হলো, আমরা গেলাম সেটাকে। আজকে যে ঘটনাটা ঘটেছে, যতটুকু দেখে মনে হচ্ছে, আমার যে প্রশ্নগুলো এখানে একটু থামাতে চাই আপনাকে। আজকের ঘটনার প্রসঙ্গে যেহেতু আসলেন, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, সেখানে আমাদের যে সহকর্মী আছেন তিনি আসলে নিজ চোখে কতটা দেখেছেন, কতটা বুঝেছেন, তার কাছ থেকে আজকের দিনের ঘটনাটা একটু শুনে আসতে চাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সহকর্মী খন্দকার রায়হান, আপনার কাছে জানতে চাই, পুলিশের ভূমিকা নিয়ে একটি বিরাট প্রশ্ন উঠেছে। কেন পুলিশ আসলে বা প্রশাসন সারা দেশ যেখানে লকডাউনের মতো অবস্থা, সেখান থেকে বিভিন্ন জেলে, এমনকি রাজধানী থেকেও পিক আপ ভ্যান বা ট্রাকে করে কিভাবে আসলো, আর ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনই বা কি করলো? কেন এই দলে দলে লাখে লাখে লোকদেরকে ঢুকতে দিল? তাদের কি আসলে কিছুই করবার ছিল না? শম্পা, আপনি ইতিমধ্যেই জেনেছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে যেই আজকে যে জানাজাটি অনুষ্ঠিত হয়েছে, সেই জানাজায় কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে মাওলানা জুবায়ের আহমেদ আনসারি তিনি গতকাল সন্ধ্যায় ইন্তিকাল করেছেন, এবং তারপরে থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন, আমি তার সঙ্গে একটু আগে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে গতকাল যখন মাওলানা জুবায়ের আহমেদ আনসারি ইন্তিকাল করেছেন, তারপরে থেকে কিন্তু তার পরিবার এবং ব্রাহ্মণবাড়িয়ার যেই আলেম সমাজ রয়েছেন তাদেরকে কিন্তু তারা অনুরোধ করেছেন যে যেহেতু করোনার কারণে এখনো পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া গত 11 তারিখ থেকে লকডাউন চলছে, যাতে করে বড় ধরনের কোনো জামাত কিংবা জানাজা অনুষ্ঠিত না হয়, সেজন্য কিন্তু তাদেরকে ওনারা আহ্বান করেছিল জেলা পুলিশের পক্ষ থেকে। কিন্তু গতকাল রাত গিয়ে
আজকে সকাল 10টায় তার জানাজা, তার যেই মরহুমের যেই প্রতিষ্ঠিত সরাইল উপজেলার বেরতলা জামিয়া যে রহমানিয়া মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেই জানাজায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। এবং আজকে দুপুরে যখন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু তার সঙ্গে আমাদের কথা হয়, তিনি কিন্তু একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ অনেকটা নিরুপায় হয়ে গিয়েছে, কারণ তিনি বলছেন যে এত লোকের সমাগম হঠাৎ করে হয়েছে, যার কারণে তাদের কিছুই করার ছিল না। তো আমরা তার কাছে প্রশ্ন ছিল যে এত লোক তো হঠাৎ করে এইখানে জড়ো হতে পারে না, কারণ এই লোকগুলো এখানে জড়ো হতে গেলে দীর্ঘক্ষণ সময়ের একটি বিষয় আছে। তো আমরা অন্যান্য যেই জেলার আরো যেই কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি এবং যেটি আমরা জানার চেষ্টা করেছিলাম যে এত লোক সমাগম কিভাবে এখানে ঘটলো, তখন তারা কিন্তু আমাদেরকে যেটা বলেছেন যে যেহেতু মৌলানা জুবায়ের আহমেদ আনসারী গতকাল ইন্তিকাল করেছেন, এই যে রাত্রি পার করে সকাল পর্যন্ত এই দীর্ঘ একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং তাদের যেই যে আকিদা এবং অনুসারীর যেই আলেমগণ রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছে এবং তারা ব্রাহ্মণবাড়িয়া ছুটে এসেছেন। বিশেষ করে ঢাকা থেকে সিলেট এবং হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে যেই মৌলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া লকডাউন ভেঙে কিন্তু তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করে। ছোট্ট করে যদি একটি প্রশ্ন উত্তর দিতেন যে মানুষজন আসবে বা এই ধরনের তার যারা অনুসারীরা আছে তারাও অংশ নেবেন, তাকে শেষবারের মতো বিদায় জানাতে আসবেন, এই আবেগ অনুভূতির জায়গাটি একেবারেই ঠিক আছে, কিন্তু প্রশ্নটি যেখানে হচ্ছে যে পুলিশ প্রশাসন কি আসলেই এই ঢলকে ঠেকাবার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন, নাকি তারা তাদের অসহায়ত্বের জায়গা থেকে যেটি বলছিলেন যে এত লাখো মানুষের ঢল সামলাবার মতো পরিস্থিতি তাদের ছিল না, দুটির কোনটি আসলে সঠিক? আপনার দেখা বা আপনার পর্যবেক্ষণ কি বলে? দেখুন, আমরা আজকে সারাদিন যেহেতু এখানে এত লোকের একটি সমাগম, আমরা একটু দূরেই ছিলাম, কারণ লক্ষাধিক লোকের সমাগম এই মুহূর্তে এই সমাগমের আশেপাশে থাকাটা কিন্তু আমাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা যারা সংবাদকর্মী ছিলাম আমরা কিন্তু একটু দূরে অবস্থান করছিলাম, তবে আমরা তাৎক্ষণিক সময় আমরা কিন্তু সরাইল থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আমরা কিন্তু সংবাদকর্মীরা তার সাথে যোগাযোগ করেছি, কিন্তু তিনি ওই সময়টাতে আমাদেরকে যেটি বলছেন কিন্তু সে পুলিশ একটি নিরুপায় ভূমিকা এবং পুলিশ মানে যেই আমাদেরকে তিনি বলছেন যে ওই মুহূর্তটাকে তাদের আসলেই কিছু করার ছিল না। তো জেলা পুলিশের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে রাতে কিন্তু তাদেরকে নিষেধ কিংবা আহ্বান করা হয়েছিল যাতে করে বড় ধরনের যাতে করে কোনো জামাতের চেষ্টা তারা না করে। তারপরেও যেহেতু মৌলানা জুবায়ের আহমেদ আনসারী তিনি বাংলাদেশের একজন শীর্ষ আলেম ছিলেন এবং তার জনপ্রিয়তা রয়েছে, যার কারণে এই রাত দীর্ঘ একটা রাত পেরিয়ে সকালে তার জানাজা হয়, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তার যেই অনুসারী তার ভক্তরা রয়েছেন তারা কিন্তু জেনেছেন এবং তারা সেই জানাজায় অংশগ্রহণ করেছেন, যার কারণে এত লোকের একটি সমাগম আমরা খন্দকার রায়হান জানাচ্ছিলেন পরিস্থিতি বা পরিবেশটা আসলে কেমন ছিল, তবে যেই ক্ষতি হবার তা তো আসলে হয়ে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন। একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতিতে যাওয়ার আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যিনি সহকর্মী আছেন তিনি জানাচ্ছিলেন যে সেখানে আসলে পুলিশের অনেকটাই নীরব ভূমিকা পালন করতে হয়েছে। শামীম রেজা, আপনি যদি বলতেন, ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গে আপনার বক্তব্যটি বাকি রয়ে গিয়েছিল, আমরা শুনছিলাম আজকের দিনে সেখানে প্রশাসন আসলে অনেকটাই অসহায় ছিল, কিন্তু আপনার কাছে কি সত্যি মনে হয় যে প্রশাসনের দূরদর্শিতার অভাব ছিল? মানে এই ধরনের একজন মৌলানা যদি মারা যান তার অনুসারীদের সমাগম হতে পারে, এই ভাবনাটি তারা ভেবে রাখতে পারেননি আগে থেকে বলেই আজকে এই অবস্থাটি হয়েছে? দেখুন, আমি এই ব্যাপারে সরাসরি বিশ্লেষণে যাওয়ার আগে আমার প্রশ্নগুলো বরং তুলতে চাই যে আমার কাছে কি কি প্রশ্ন জেগেছে। একটা বিষয় আমার কাছে বারবার মনে হচ্ছে যে আমরা শুধু জেলা পুলিশের ভূমিকা নিয়ে বারবার আলোচনা করছি, একটা ছোট এলাকার মধ্যে একটা পুলিশের সক্ষমতা নিয়ে, কিন্তু আমার যে প্রথম প্রশ্ন সেটা হলো যে আমরা অনেক বিষয়ে তদারকি করছি। যেমন আমাদের তদারকির একটা কথা আমরা শুরু থেকে শুনে আসছি যে অনলাইনে ফেক নিউজ হচ্ছে কিনা, ভুল তথ্য যাচ্ছে কিনা,
কেউ গুজব রটাচ্ছে কিনা সেই বিষয়ে আমাদের ব্যাপক সক্ষমতার একটা পরিচয় আমরা দেবার চেষ্টা করছি বারবার। এখন এই যে ধর্মীয় নেতা মারা গেলেন তার সম্পর্কে আমরা গণমাধ্যমে পড়লাম, আমাদের মূলধারার গণমাধ্যমে সংবাদটি এসেছে, অনলাইন সংস্করণের সংবাদটি এসেছে, এবং যদি আপনি সাধারণভাবে আপনি সামাজিক মাধ্যম ব্যবহারকারী নাও হন, আপনি যদি ইউটিউবে যান বা অন্য জায়গায় যান, দেখবেন যে অসংখ্য সংবাদ এই ব্যক্তিকে নিয়ে আছে, যে তার ভূমিকা, তার ইত্যাদি। এবং যেটা মাহবুব ভাই বলছিলেন যে তার মানে আমরা ধরেই নিচ্ছি যে তার বিপুল ভক্ত আছেন, তার অনুসারীরা আছে, আবেগ ব্যক্ত করছেন। তো যারা আমরা দীর্ঘ সময় ধরে বলছি যে আমরা অনলাইনে মনিটর করছি সবকিছু, যে কোথায় কি ঘটছে, এর আগে বলা হলো যে আমরা সম্প্রচার মাধ্যমে কি করব, গুজব রটাচ্ছি কিনা সেটাও দেখবার চেষ্টা করা হবে। যাক, সেটা পরবর্তীতে নিরসন করা হলো যে না, আমরা এটা বলি নাই। আমাদের যদি এই পরিমাণ সক্ষমতা থেকে থাকে অনলাইনকে মনিটর করবা, তাহলে আমরা এই 24 ঘন্টায় কি করলাম? আমরা কি কোন রকম মনিটর করলাম না যে কি ধরনের আলাপ আলোচনা আনসারীকে নিয়ে চলছে, কিংবা কি ধরনের তাদের ভক্তরা বলছে, তারা জমায়েত হবার চেষ্টা করছেন কিনা, তারা যাচ্ছেন কিনা? তার মানে এটা কি আমাদের মনিটরিং এর বাইরে ছিল কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আমরা দেখছি যে এরকম একটা জায়গায় একটা সম্ভাবনা আছে, তার ভক্তরা আসতে পারেন, তার অনুগামীরা সেখানে আসতে পারেন, তাহলে যে নির্দিষ্ট জায়গায় জানাজাটা অনুষ্ঠিত হয়েছে সেখানে সমন্বিত ভাবে আমরা বিশেষ ব্যবস্থা নিলাম না কেন? আমি কোন ফর্মুলা বাড়তে দেবার কথা বলছি না যে সেখানে কারফিউ দিতে হবে না, 144 ধারা দিতে হবে না, কি দিতে হবে। এটা আমাদের চাইতে রাষ্ট্রের প্রশাসন, পুলিশ অনেক ভালো জানেন যে কি ধরনের ব্যবস্থা সেখানে গ্রহণ করা যেতে পারে। এখন যে জায়গাতে তারা সমবেত হবার চেষ্টা করেছেন, আমরা শুধু পুলিশের ওই জায়গার জেলা পুলিশের কথা না বলে, আরো তো ছিল, প্রশাসন ছিল, আমাদের কেন্দ্রীয় প্রশাসন ছিল, সমস্ত কিছু ছিল। তাহলে সবকিছু মিলে কি তাহলে সমন্বয়টা করা যায়নি যে না, এই জায়গাটা আমরা ঢুকতে দেবো না অন্তত? ঠিক আছে, আপনারা বাইরে থাকতে পারেন বা অন্য জায়গায় থাকতে পারেন। আমার তৃতীয় প্রশ্ন হলো যে আমরা যখন দেখছি যে ঢাকা থেকে এই ধরনের তার ভক্তরা যাচ্ছেন বা গোষ্ঠীরা যাচ্ছেন, সেটা তাহলে আমাদের কারোর নজরে পড়লো না? আমরা যে নজরদারি অব্যাহত রাখছি, যে শুধু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে হলে আমি বুঝতাম, বা আশেপাশে জেলাগুলো থেকে গেলে আমি বুঝতাম যে না ঠিক আছে, অনেক তারা স্থানীয় পথে গেছেন, আমি খেয়াল করতে পারি। কিন্তু মূল সড়ক ধরে তারা যখন যাচ্ছেন, মহাসড়ক ধরে তারা যখন যাচ্ছেন, সেগুলো কিভাবে আমাদের দৃষ্টির বাইরে এই গেল? প্রশ্নগুলোর সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করে আমি মাহবুব কামাল আপনার কাছে একটু জানতে চাই যে কয়েক দফায় সাধারণ ছুটি বাড়িয়ে এই যে 25 তারিখ সামনের পর্যন্ত করা হলো, এরপরে আসলে কি হবে? এরপরে হয় ছুটিটা বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে অথবা নাও হতে পারে। যদি বাড়ানোর সম্ভাবনা থেকেই থাকে, তাহলে এই যে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা এক এক সময় এক একবার ঘটছে, কখনো গার্মেন্টস শ্রমিকদের ঢল নামছে, কখনো জানাজায় ঢল নামছে, কখনো বাজারের নামে কাঁচা বাজারে ঢল নামছে, ত্রাণের নামে ঢল নামছে, এর মধ্যে দিয়ে তাহলে এই সাধারণ ছুটি যে দফায় দফায় বাড়ানো হচ্ছে তার সুফল কি আমরা পাবো? শুনেন, প্রথম কথা হচ্ছে যে এখন একটা বড় ধরনের মৌলিক প্রশ্ন আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে লকডাউনের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক প্রবাহ, এইটার কিভাবে সমন্বয় করা যায়। অনলি লকডাউন ইজ নট এ সলিউশন, এটা কিন্তু ওয়েস্টে এখন বোঝা যাচ্ছে। যেমন ইউরোপে কিন্তু আস্তে আস্তে লকডাউন তুলে দেওয়ার কথা হচ্ছে, এবং অস্ট্রিয়াতে অলরেডি লকডাউন তুলে দেওয়া হয়েছে, স্পেনে আংশিক, এবং অন্য স্কুল কলেজে 1 তারিখ থেকে খুলে দেওয়ার কথা হচ্ছে। আমেরিকাতে ট্রাম্প সাহেব লকডাউনের বিপক্ষে যারা আছে তার পক্ষ নিয়েছেন। সুতরাং সারা পৃথিবীতে কিন্তু মানে লকডাউনটা কতদিন চলবে এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে। কারণ আপনি লকডাউন মানে কি? লকডাউন মানে হচ্ছে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, লকডাউন মানে হচ্ছে মিল কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেকারত্ব হয়ে যাওয়া। যেমন আমেরিকাতে এখন প্রতি 7 জনে 1 জন বেকার। তাইলে একটা পর্যায়ে আপনার যদি উৎপাদন না হয়, তাহলে একটা পর্যায়ে তো টাকা থাকলেও কোনো লাভ হবে না। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যে বোরো ধানের সময় আসছে, এখন যদি লকডাউনের কারণে বোরো ধান যদি কাটা না সম্ভব হয়, আগামীতে আউশ ধান যদি রোপণ করা সম্ভব না হয়, তাহলে তো আগামী বছর আপনার হাতে হাজার হাজার কোটি টাকা থাকলেও তো কোনো লাভ হবে না। কারণ টাকা দিয়ে আপনার ওগুলো তো স্রেফ কাগজে পরিণত হয়ে যাবে। আপনার বাজারে যদি কোনো খাদ্যশস্য না থাকে, কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য না থাকে, ফলে এখানে একটা বড় সমস্যা যে আমরা লকডাউনটা কিভাবে, মানে করোনার সাথে কিভাবে বসবাস করা যায়, এরকম একটা উদ্ভাবন আমাদের করতে হবে। যেমন আমরা বন্যার সাথে কিভাবে মানে বসবাস করা যায়, এটার একটা পদ্ধতি আবিষ্কার করেছি, এবং বন্যা হলে এখন আমাদের তেমন কোনো অসুবিধা হয় না, আমরা এটাকে মোকাবেলা করতে পারি। সেরকম করোনার সাথে কিভাবে বসবাস করা যায়, এইটার একটা কৌশল কিন্তু আমাদের উদ্ভাবন করতে হবে। শুধুমাত্র লকডাউন ইট ইজ নট এ সলিউশন। কারণ লকডাউন যদি আপনি দিনের পর দিন রাখেন, তাহলে একটা পর্যায়ে দাঁড়াবে যে করোনার চাইতে না খেয়ে লোক বেশি মারা যাচ্ছে। ফলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা সমন্বয় করতে হবে, লকডাউনের সঙ্গে উৎপাদন প্রক্রিয়ার একটা সমন্বয় করতে হবে, এবং কি বলে যে
বিশেষ করে এখন আমি যেটা বলবো যে আমাদের যে কৃষক সম্প্রদায়, এই কৃষক সম্প্রদায়কে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। যেমন ধরেন আমাদের আয়ের তিনটা প্রধান উৎস, একটা গার্মেন্টস, একটা রেমিটেন্স, আর একটা হচ্ছে কৃষি। গার্মেন্টস তো গেছে, রেমিটেন্স তো গেছে, কিন্তু প্রবাসীদের অবস্থা তো আমরা জানি। সুতরাং একমাত্র হলো যে কৃষি। এই কৃষককে যদি আমরা বাঁচিয়ে না রাখি এবং কৃষককে যদি প্রণোদনা যদি না দেয়, এই দেখেন কৃষকদের যে প্রণোদনা দেওয়া হলো 5,000 কোটি টাকা, সেখানে আপনার সুদের হার করা হয়েছে 4%। আপনি গার্মেন্টস এর সুদের হার করলেন 2%, অথচ কৃষকদের সুদের হার করলেন আপনি 4%। এবং তারপরে কি করলেন যে এটা এখন না, আগামী ফিসক্যাল ইয়ার থেকে এটা কার্যকর হবে। তাইলে কৃষকদের এই প্রণোদনা দিয়ে কি লাভ? জি, আমার কথা হচ্ছে সমন্বয়গুলো কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো, তবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই এই মুহূর্তে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরও একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে। অধ্যাপক শামীম রেজা এবং মাহবুব কামাল আছেন আমাদের সঙ্গে, এবং একটি বিষয় আপনাদের সঙ্গেও আমি জানিয়ে রাখতে চাই। যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার আছেন, তিনি ডিবিসি নিউজকে টেলিফোনে নিশ্চিত করেছেন যে আসলে লাখো মানুষের ঢল সামাল দেওয়ার ব্যাপারে তারা চেষ্টা করেও কিছু করতে না পারলেও বর্তমানে তারা কিন্তু একটি পদক্ষেপ নিয়েছে, কঠোর পদক্ষেপ। যেখানে জানাজা হয়েছে সেই মাদ্রাসার আশেপাশের 10টি গ্রামকে তারা নিশ্চিদ্র অবরুদ্ধ করবার যে বিষয়টি, সেটিকে তারা নিশ্চিত করেছে। এইবার হয়তো এই পদক্ষেপে কিছুটা হলেও কাজ হতে পারে। তবে অধ্যাপক শামীম রেজা, এবার যে বিষয়টি জানতে চাই, মাহবুব কামাল যে বিষয়টির উপর জোর দিচ্ছিলেন, কৃষককে এখন বাঁচানো সবচেয়ে আমাদের বেশি দরকার, যেটি প্রধানমন্ত্রী আজকের অধিবেশনেও সংক্ষিপ্ততম সময়ের যে অধিবেশন সেখানেও তিনি জোর দিয়ে বলেছেন, বরাবরই বলছেন। তবে আমার প্রশ্ন যেটি রাখতে চাই, 25 তারিখের পর আসলে কি হবে আমাদের? এটা খুব, আমি মনে করি যে বড় সমন্বিত সিদ্ধান্ত নেবার বিষয়, এবং কাজটা কিন্তু মোটেই সহজ নয়। মানে আমরা যদি এমন মনে করি যে না ঠিক আছে সরকার এরকম করতে পারতো, ওরকম করতে পারতো, ব্যাপারটা কিন্তু তা না। এটা তার চেয়ে কঠিন। আমার মনে হয় যে কর্তৃপক্ষ যারা আছেন, সরকার আছেন, তাদের প্রতি আমাদের ওই দৃষ্টিতে দেখতে হবে। আবার একই সঙ্গে সরকারেরও আমার মনে হয় যে সেটাই সবচেয়ে ভালো হবে যে সব পক্ষের মত নিয়ে এবং যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো সমন্বিত করে একটা সিদ্ধান্ত নেওয়া। কারণ একটা হলো যে এটা তো সত্যি কথা যে সাধারণ যারা মানুষ এবং একেবারে প্রতিদিনকার যাদের উপার্জনের উপরে যাদের চলতে হয়, তারা তো অসম্ভব চাপের মধ্যে আছে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে বেসরকারি সংস্থা ব্র্যাক একটা তার গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলছে যে খেটে খাওয়া মানুষ প্রতিদিনকার যারা, এবং বিশেষ করে গার্মেন্টস কর্মীদের কথা বলেছেন যে যারা দুশ্চিন্তায় ভুগছেন, হতাশায় ভুগছেন, অনিশ্চয়তা। এটা তো খুব স্বাভাবিক, এর সঙ্গে দ্বিমত পোষণ করবার কোনো সুযোগ নেই। যেমন কৃষকের কথা মাহবুব ভাই বলছিলেন, প্রধানমন্ত্রীও উল্লেখ করেছেন যে এখন এই যে বোরো ধানের কথা বলছিলাম, একটা সংবাদ পড়ছি যে যশোর এলাকায় বোরো ধানের খুব ভালো উৎপাদন হয়েছে এবার। এখন সেটা তো কাটতে হবে, সেটা কাটার ক্ষেত্রে কি হবে? আমি কোথায় এত শ্রমিক পাবো বা কোথায় এত লোক পাবো? আমার ওই পরিমাণে যন্ত্র আছে কিনা যে আমি যে যন্ত্র দিয়ে আমি ধানগুলো কাটতে পারি? এগুলো একটা বড় সিদ্ধান্তের ব্যাপার। এখন স্কুল কলেজ হয়তো বন্ধের সময় আসতে সেটা একটা ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু গার্মেন্টস গুলোর কি হবে সেটা কি সিদ্ধান্ত নেবে? দোকানপাট গুলো খোলার ব্যাপারে কি হবে? এইটা অনেক বড় একটা, আমার মনে হয় যে একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন। যে যদি আমাদের এই অবস্থা বাড়াতে হয়, তাহলে আমরা কিভাবে খাদ্য সরবরাহটা অব্যাহত রাখবো, কিভাবে যারা নগরে আছে তাদের খাদ্য সরবরাহটা হবে, যারা গ্রামে আছে তাদের কিভাবে এটা নিশ্চিত হবে। যেটা কৃষকের কথা বলেন, এই এজেন্ডাটা যেন হারিয়ে না যায়। এটা হয়তো ঠিক আগামীকালের না, ঠিক আগামী সপ্তাহের না, কিন্তু আজ হোক কাল হোক এটা কিন্তু শুরু হবে। কিছুদিন মধ্যে রোজা শুরু হতে যাচ্ছে। আপনি জানেন যে প্রতি বছর আমাদের প্রায় একটা নিয়মিত এজেন্ডা হলো যে রোজার সময় আমরা যে খাবারগুলো খেতে চাই তার জন্য অতিরিক্ত যে জিনিসগুলো প্রয়োজন পড়ে, পেঁয়াজ প্রয়োজন পড়ে। তার মানে আপনিও আসলে সমন্বয় এবং খুব দ্রুত কার্যকরী কিছু সিদ্ধান্তের উপরে জোর দিচ্ছেন। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। মাহবুব কামাল, এর সাথে যদি আপনি নতুন দু একটি কিছু যোগ করতে চান। শম্পা, আমি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় অবতারণা করতে চাই। সেটা হচ্ছে ডক্টর মঈনের মৃত্যুর পরে একটা নতুন প্রশ্ন দেখা দিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের চিকিৎসা ব্যবস্থা কি আসলে ভেঙে পড়তে যাচ্ছে? অলরেডি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর বলেছে। চিকিৎসকরা যদি মনোবল হারিয়ে ফেলতে থাকে, চিকিৎসকরা যদি আক্রান্ত হতে থাকে, তাইলে বাকি চিকিৎসকদের কিন্তু কোয়ারেন্টাইনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ফলে চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ার একটা আশঙ্কা কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। এইটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়? আমি এখন বাংলাদেশে এখন দুইটা প্রবলেম আমি দেখতেছি। একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখা, অথবা এটাকে আরো বাড়ানো, আর একটা হচ্ছে কৃষকদের বাঁচিয়ে রাখা। এবং আপনি
চিকিৎসকদেরকে যদি মোটিভেট করতে না পারেন, কৃষকদেরকে যদি আপনি ইডিওলজিক্যালি যদি আপনি শেপে না আনতে মাহবুব পারেন, কামাল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু যে এই চিকিৎসকরা যদি মনোবল হারিয়ে ফেলে তাহলে একেবারেই এই সংকট আমাদের কাটিয়ে উঠবার কোনো পথই থাকবে না। অনেক অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকের মতো বিদায় নিতে হচ্ছে, তবে প্রত্যাশা এবং আশার আলো রেখেই আজকের মতো বিদায় নিতে চাই। এই ছিল লিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।